আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতের চতুর্থ অধ্যায় সূচক ও লগারিদম এই অধ্যায়টি তো শুরু করছি। এই অধ্যায়ের এটাই প্রথম ভিডিও। এটা পার্ট 1 হিসেবে তোমাদের যাবে। এটা আমি ধীরে ধীরে কয়েকটা পার্টে তোমাদের 4.1, 4.2 এবং 4.3 আমি শেষ করব। তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তাহলে এই অধ্যায়টা আসলে সূচক এবং লগারিদম নিয়ে আমরা আলোচনা করব। এই সূচক এবং লগারিদমের কিছু বেসিক আলোচনা আমি এখানে আগেই লিখে রাখছি, যেখানে বলতেছে একই সংখ্যা বা রাশির যদি গুণ আকারে থাকে তাহলে সূচকীয় রাশিটা কি হয়। এখানে সূচকীয় রাশিটা হলো বলতে আমরা বুঝাই যে একটা বেস বা ভিত্তি থাকবে এবং একটা পাওয়ার বা ঘাত বা সূচক থাকবে। সূচক বলতে আসলে ঘাত বা পাওয়ারটাকে বোঝায়। তাহলে এখানে আমরা যদি এটাকে এইভাবে গুণ আকারে না লিখে একটা সংখ্যা দিয়ে কয় এই 5টা কয়বার গুণন আছে 3, তাহলে উপরে আমাদের 3 পাওয়ার দিতে হবে। আবার তাহলে এখানে এটা কিভাবে লিখবো, দেখো 7 আছে কয়টা গুণন আকারে, 4টা 7 আছে, তাহলে আমরা এই 7 একটা লিখে উপরে 4 পাওয়ার দিতে পারি। তাহলে আবার এখানে 3টা গুণন আছে এ 3টা গুণন, তাহলে এ একটা লিখে এর উপরে আমরা 3 পাওয়ার দিতে পারি। এখানে বি আছে কয়টা, 1 2 3 4 5টা, তাহলে বি একটা লিখে উপরে 5 পাওয়ার দিতে পারি। এখন এই ধরনের রাশিগুলোকে, এই যে নিচে একটা সংখ্যা উপরে একটা সংখ্যা মাথার উপরে, এই ধরনের রাশিগুলোকে আসলে বলা হয় সূচকীয় রাশি। এখন এই সূচকীয় রাশির এই নিচের তাকে বলা হয় ভিত্তি বা বেস, আর উপরেরটাকে বলা হয় পাওয়ার বা ঘাত বা সূচক। তাহলে দেখো এই যে নিচেরটা ভিত্তি, তাহলে এখানে ভিত্তি আমাদের কি হবে, তাহলে ভিত্তি হবে আমাদের এখানে 5। তাহলে ঘাত বা সূচক কত, এই রাশিটার ঘাত বা সূচক হলো 3। তাহলে এটা যদি চিন্তা করি, দেখো এখানে আমাদের ভিত্তিটা কি 7, তাহলে ঘাত বা সূচক কি হবে, পাওয়ার যেটা আছে 4। তাহলে এখানে আমাদের ভিত্তি কি এ, এবং পাওয়ার বা সূচক আমাদের কি ঘাত বা সূচক হলো কিন্তু আমাদের এখানে 3। অনুরূপভাবে এটার ক্ষেত্রে এখানে ভিত্তি আমাদের কি বি, এবং ঘাত বা সূচক হলো আমাদের 5। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আসলে সূচকীয় রাশিটা আসলে কি। অনেকগুলো মানে একই বেস বা একই ভিত্তি সম্পূর্ণ অনেকগুলো অক্ষর বা অনেকগুলো সংখ্যা যদি গুণ আকারে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই অক্ষর বা সংখ্যাকে একবার লিখে যতবার গুণন থাকে তত সংখ্যক বার তার মাথার উপর লিখতে হয়, পাওয়ার হিসেবে বা ঘাত হিসেবে বা সূচক হিসেবে। যেটা এই যে এখানে আমরা দেখিয়েছি, এখানে দেখিয়েছি 7 4বার গুণন ছিল, তাহলে 4 উপরে আমরা ঘাত বা সূচক বা পাওয়ার হিসেবে লিখেছি। এখানে এ 3বার ছিল, উপরে একে একবার লিখছি, মানে এটা হলো আমাদের এখানে ভিত্তি বা বেস, আর এই 3টা হলো ঘাত বা সূচক বা পাওয়ার বা মাত্রাও বলা হয় একে। তো আশা করি তোমরা সূচকীয় রাশি কি চিনতে পেরেছো, এবং ভিত্তি কোনটা এবং ঘাত বা সূচকী বা কোনটা সেটা এখন তোমরা চিনতে পারবে বা বলতে পারবে। এখন সূত্র, গুণের সূত্র। এখন এই সূচকীয় রাশিগুলো যখন গুণ আকারে থাকে তখন যদি এদের ভিত্তি একই হয় তাহলে সেই ভিত্তি একবার লিখে আমরা উপরের পাওয়ার গুলোকে যোগ করে দিতে হয়। যেমন এই যে সূত্র একে গুণের যে সূত্রটার কথা এখানে লেখা আছে, দেখো এখানে এই যে এ এবং এ, এই গুণ চিহ্নটা কিন্তু এর এই মাঝ বরাবর থাকবে, আর এমটা এর উপরে পাওয়ার বা মাত্রা বা সূচক বা ঘাত, এনটা হলো এর উপরে পাওয়ার বা মাত্রা বা ঘাত। তাহলে এখানে আমাদের এই এ আর এ একই বেস, একই বেস যদি গুণন আকারে থাকে তাহলে উপরের পাওয়ার কি করা যায়, যোগ আকারে লেখা যায়। যেমন এখানে, এখন এখানে যদি কোনো ধরো এখানে 5-এর উপরে 3 গুণন 5-এর উপরে 5 থাকলো, তাহলে এটাকে আমরা কি লিখতে পারতাম, এই নিয়ম অনুযায়ী কিন্তু আমরা লিখতে পারতাম যে একটা 5 লিখে উপরের পাওয়ার গুলো আমরা যোগ করে দিতাম। তাহলে কি লেখা যেত, 5 টু দা পাওয়ার 8। তাহলে এই যে 5 কিউব গুণন 5 টু দা পাওয়ার 5 এর মানও যা পাবো আমরা, এই 5 টু দা পাওয়ার 8 এর মানও কিন্তু আমাদের সেম মান বা একই মান আসবে। তাহলে আমরা কি জানলাম, যে একই বেস গুণ আকারে থাকলে পাওয়ার গুলো কি করে দিতে হবে, যোগ করে দিতে হবে। তারপরে ভাগের নিয়মটা কি, ভাগের নিয়মটা হলো যে যখন একই বেস ভাগ আকারে থাকবে তখন সেই বেস বা ভিত্তিকে একবার লিখে পাওয়ার গুলোকে বিয়োগ আকারে লিখতে হবে। যেমন এখানে এ এবং এ, এখানে এ টু দা পাওয়ার এম, এখানে এ টু দা পাওয়ার এন, এই দুইটা ভাগ আকারে আছে, কিন্তু এই বেস দুইটা যে ভাগ আকারে আছে
এই বেসকে আমরা কি করতে পারবো, তাহলে একটা বেস লেখা ভাগ আকারে থাকলে বিয়োগ আকারে লেখা যায়। তাহলে এই ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে যদি আমরা সংখ্যা নিয়ে চিন্তা করতাম, তাহলে উপরে যদি আমাদের 3 আর নিচে যদি 5 থাকতো, তাহলে কিন্তু এইরকম, যদি এরকম থাকতো যে 5 টু দা পাওয়ার 3, 5 টু দা পাওয়ার 5, তাহলে আমরা কি করতাম, এগুলো একটু মুছে দিই আমরা। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারতাম, একটা 5 লিখে 3 মাইনাস 5, এইভাবে কিন্তু আমরা লিখতে পারতাম। যেটা উপরে থাকবে সেই পাওয়ারটা বা মাত্রা বা সূচকটাকে আগে লিখতে হবে, আর যেটা নিচে থাকবে সেই পাওয়ারটা বা মাত্রা বা ঘাতকে বা সূচককে বিয়োগের পরে লিখতে হবে। নিচেরটা এই পাওয়ার বা ঘাত বা সূচককে কিন্তু বিয়োগের পরে লিখছি, সেটা বড় হোক ছোট হোক সেটাতে কোনো সমস্যা নেই। এখন গেল ভাগের। এখন যদি গুণফলের ঘাত মানে আলাদা আলাদা বেজের গুণফলের উপরে কোনো পাওয়ার বা ঘাত বা সূচক রয়ে গেছে, তাহলে সেই পাওয়ার বা ঘাতটাকে আলাদা আলাদা করে দেওয়া যায়। এই এর উপরে দেওয়া যায়, বির উপর দেওয়া যায়, এইভাবে। আর এই দুটো যেহেতু কিছু চিহ্ন, কোনো চিহ্ন নাই মানে গুণন আছে, তাহলে এভাবে গুণ আকারে এটাকে লেখা যায়। এখন যদি ভাগফলের উপরে কোনো পাওয়ার থাকে, তাহলে সেই পাওয়ারটাকে বা সেই ঘাতটাকে বা সেই সূচকটাকে আলাদা আলাদা করে দেওয়া যায়। উপরেরটার সাথেও দেওয়া যায়, নিচেরটার সাথেও দেওয়া যায়, যেটা আমরা এই 4 নাম্বার সূত্রে লিখেছি। কারণ 5 নাম্বার ঘাতের ঘাত, অর্থাৎ পাওয়ারের উপর পাওয়ার। কোন বেসের উপরে একটা পাওয়ার আছে, আবার তার উপর পাওয়ার আছে, যেমন এখানে এর উপরে এম পাওয়ার, তার উপরে আবার এন পাওয়ার। তাহলে এখানে ওই পাওয়ারের উপর পাওয়ার মানে ঘাতের উপর যদি ঘাত থাকে, তাহলে সেক্ষেত্রে পাওয়ার গুলো গুণ করে দিতে হয়। তাহলে দেখো এখানে যদি এরকম আমরা একটা সংখ্যা দিয়ে বোঝার চেষ্টা করি, যেখানে আমাদের ধরলাম বেস 2, তার উপরে 3 এবং তার উপরে আবার 5 আছে, তাহলে এটাকে আমরা কি লিখতাম বা কি লিখতে পারবো, তাহলে 3 গুণন 5 অর্থাৎ 2 উপরে 15 পাওয়ার আমরা দিতে পারবো। এটা মানে 2 উপরে কিন্তু 15 পাওয়ার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে শূন্য বা ঋণাত্মক সূচক। শূন্য বা ঋণাত্মক সূচকটা আসলে কি? শূন্য হলো যে কোনো বেসের উপরে পাওয়ার যদি শূন্য হয়, তাহলে সেক্ষেত্রে অন হয়। এটা কিভাবে আসলে বেসের উপরে পাওয়ার শূন্যটা কিভাবে হয়, আমরা যদি এখানে একটু বোঝার চেষ্টা করি, দেখো। আর অনই বা আমরা কিভাবে লিখতে পারি, ধরো এর উপরে আমাদের যখন ভাগ আকারে থাকে, ধরো এই যে এ টু দা পাওয়ার এন, এ টু দা পাওয়ার এন, তাহলে এখানে একই জিনিস যদি উপরে এবং নিচে থাকে, তাহলে তার ভাগফল আমরা জানি সবসময় 1 হয়। তাহলে এখানে এই সূচকের নিয়ম অনুযায়ী সূচকের যে ভাগ ছিল, এই যে আমরা 2 নম্বর সূত্রে শিখছিলাম যে একই বেস ভাগ আকারে থাকলে কি হবে, পাওয়ার গুলো বিয়োগ হবে। তাহলে এখানে আমরা যদি সেই নিয়মটাকে ফলো করি, তাহলে n মাইনাস এন তাহলে সমান কত, 1। তাহলে একই বেস একই পাওয়ার, তাহলে এন এন কেটে যায় কি হবে, এর উপরে 0 পাওয়ার হবে। তার মানে এই নিয়ম অনুযায়ী কিন্তু এর উপরে 0 পাওয়ার থাকলে সেটা সমান 1 লেখা যায়। কারণ এর উপরে 0 পাওয়ার মানে কি, যে উপরেও আমাদের যে জিনিসটা ছিল নিচেও আমাদের সেম জিনিসটাই আছে, এবং একই বেজের উপরে একই পাওয়ার রয়ে গেছে বা একই জিনিস আছে, এই জন্য কিন্তু আমরা ভাগ করলে সেটা, যেমন এখানে এটার মান যদি এখন 2/2 হতো, যেটার মান 2/2 হতো, তাও আমরা কিন্তু 1 লিখতে পারতাম। এখন কথা হলো যে এটা তাহলে এইভাবে কিভাবে লেখা যাবে, হ্যাঁ লেখা যাবে, কারণ এর উপর কোনো পাওয়ার নাই মানে কি 1 আছে। তাহলে আমরা 2 একটা বেজ লিখে, যেহেতু ভাগ আকারে আছে, তাহলে এটাকে কি করতে পারতাম আমরা, যে 1 বিয়োগ 1 দিতে পারতাম। তাহলে সুতরাং 2 এর উপরে 0 পাওয়ার মানে 1। এইভাবে যে কোনো সংখ্যার উপরে বা যে কোনো জিনিসের উপরে যখন 0 পাওয়ার থাকবে, সেটা সমান কিন্তু আমরা 1 লিখতে পারবো। বা কিভাবে লেখা যায়, এইভাবে কিন্তু লেখা যায়। এরপরে এবং এখানে একটা শর্ত থাকবে যে এটা 0 হওয়া যাবে না, এটা 0 হলে কিন্তু এইটা হবে না। এ 0 বাদে অন্য যে কোনো, সেটা ধনাত্মক হোক ঋণাত্মক হোক ভগ্নাংশ হোক, তার উপরে 0 পাওয়ার হলে সেটা সবসময় 1 হবে। এখন দেখো তাহলে ঋণাত্মক সূচক যদি থাকে, সূচক মানে পাওয়ার বা ঘাত, এখানে এনে বেসটা এ আর এখানে পাওয়ার বা সূচকটা কিন্তু মাইনাস। এখন মাইনাস পাওয়ারকে যদি আমরা প্লাস পাওয়ার করতে চাই,
তাহলে সেই জিনিসটাকে সরাসরি অনের নিচে লিখতে হয়। যেমন এই যে অনের নিচে এ টু দা পাওয়ার এন লিখছি, এই এন এর আগে বা সূচকের আগে বা ঘাতের আগে যে বিয়োগ চিহ্নটা ছিল সেই চিহ্নটা কিন্তু এখন আর নাই। তাহলে যে কোনো, ধরো আমরা টুর উপরে -5 পাওয়ার আছে, এখন এই 5 পাওয়ারটাকে যদি আমরা প্লাস করতে চাই তাহলে এই পুরো জিনিসটাকে আমরা অনের নিচে লিখবো। অনের নিচে লিখলেই কিন্তু ওই সূচক বা ঘাতের আগে বা পাওয়ারের আগের মাইনাস আর মাইনাস থাকবে না, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম এটা থেকে? যে কোনো ভিত্তির উপর বা বেসের উপর যখন ঋণাত্মক পাওয়ার থাকবে, সেই ঋণাত্মক পাওয়ারটাকে ধনাত্মক করার নিয়ম হলো সেই পুরো জিনিসটাকে অনের নিচে লিখতে হবে। তাহলে আমরা শূন্য এবং ঋণাত্মক সূচক কি সেটা আমরা দেখে ফেললাম। এন তম মূলটা আসলে কি? যেমন ধরো আমরা এর বর্গকে আমরা কিভাবে লিখি? এ স্কয়ার লিখি। এখন এর উল্টো, এই উল্টোটা হলো মূল। তাহলে এই যে, তাহলে এ এর বর্গমূলটা কি হবে? এর বর্গমূলটা হলো যে 1 এর উপরে 1/2, যে পাওয়ার থাকবে তাকে অনের নিচে লিখতে হবে। তাহলে এর বর্গমূল এটা। তাহলে এই বর্গমূলটাকে কিন্তু আমরা এই হাফটার মান, হাফ কিন্তু এর সাথে গুণন না, এর উপরে কিন্তু পাওয়ার আকারে আছে। তাহলে এই হাফের পরিবর্তে আমরা রুট লিখতে পারি, রুটে। এখন এর বর্গ, এখন এর যদি ঘন হয়, যে এর ঘন, তাহলে ঘন মানে কি? এর ঘন মানে হলো এ কিউব। তাহলে এর ঘনমূল কি হবে? ঘনমূল হবে এর উপরে 1/3 পাওয়ার, বা এইটাকে কিভাবে লিখতে হয়? এই যে রুট চিহ্ন দিয়ে এইখানে 3 দিয়ে এ লিখতে হবে, অর্থাৎ এটা হলো এর ঘনমূল বা এর তৃতীয় মূল, এটাকে এর দ্বিতীয় মূলও বলা যায়। এইভাবে পাওয়ার যদি চেঞ্জ হতে থাকে, ধরো এর যদি এর ঘাত যদি 4 হয় তাহলে এখানে পাওয়ার 4, তাহলে এর তখন কি লিখবো? চতুর্থ মূল। চতুর্থ মূল মানে আমরা কি লিখবো তখন? চতুর্থ মূলের জন্য কিন্তু আমরা লিখতে, এখান থেকে লিখে একটু দেখো, তাহলে 4 তখন এখান থেকে দিতে হবে, আর ধরো এটাকে এখানে লিখতে হবে। তাহলে পঞ্চম মূল কি হবে? পঞ্চম মূল 5 এখানে দিয়ে এখানে। এখন যদি ষষ্ঠ মূলের কথা বলে তাহলে 6 এখানে দিয়ে এখানে। সপ্তম মূলের কথা বলে তাহলে 7 এখানে এখানে। এখন যদি তাহলে এন মূল কি হবে? এন তম মূল। তাহলে এন তম মূল হবে এন এখানে লিখতে হবে, এ এ যদি আমাদের বেস হয় তাহলে এ, এইটা দ্বারা আমরা কি বুঝবো? এন তম মূল। তো আশা করি বুঝতে পারতেছি। তাহলে এন তম মূল কি আমরা আলোচনা করলাম। এখন সমাধানের ক্ষেত্রে আমরা যখন বেস সমান হবে তখন বেসকে বাদ দিয়ে আমরা পাওয়ার সমান লিখতে পারবো। যেমন এখানে দেখো, এখানে বেস এই যে শর্তটা কি থাকবে? বেস সমান হলে এর মানটা 0 থেকে বড় হতে হবে এবং একে অন হওয়া যাবে না। এ 0-র চাইতে বড় হবে এবং একে অন হওয়া যাবে না। তার মানে আমরা কি নিতে পারি? এ 0-র চাইতে বড়, আবার অন হওয়া যাবে না। যেমন 2 উপরে এক্স হলো, আবার 2 উপরে ওয়াই হলো। তখন আমরা কি করতে পারবো? যে এই 2 আর এই 2 বাদ দিয়ে আমরা x সমান ওয়াই লিখতে পারবো, যেটা যেখানে লেখা আছে। তাহলে শর্তটা কি? যে এর মানটা মানে ভিত্তির মানটা 0 বা অন হওয়া যাবে না। এই দুটা বাদে অন্য যে কোনো সংখ্যা বা অক্ষর হোক, যদি একই অক্ষর বা একই সংখ্যা দুই পাশে থাকে তাহলে সেই ভিত্তি বাদ দিয়ে পাওয়ার সমান লেখা যাবে। এই যে এখানে যেমন 2 যেটা 0ও না অনও না, তাহলে 2 ছিল 2 বাদ দিয়ে উপরের পাওয়ার সমান লিখছিলাম। তাহলে এটা একটা শর্ত। আবার যদি পাওয়ার সমান হয়, বেজ আলাদা আলাদা মানে ভিত্তি আলাদা আলাদা কিন্তু পাওয়ার সমান, সেক্ষেত্রে কিন্তু পাওয়ারকে বাদ দিয়ে দেওয়া যায়, যেটা আমরা দেখো এখানে 2 নাম্বার, এটা আমরা 1 নাম্বারটা দেখে ফেললাম। সমাধানের ক্ষেত্রে আমাদের যখন বেজ একই হবে এবং বেজটা 0 বা অন বাদ অন্য যে কোনো বেজ হবে, তখন সেই বেজ দুটাকে বাদ দিয়ে উপরে যে পাওয়ার গুলো থাকবে সেই পাওয়ার সমান লেখা যায়, যেটা আমরা 1 নাম্বার শর্তে দেখছি। এখন 2 নাম্বার শর্তে কি হবে? যে আমাদের বেজ আলাদা কিন্তু পাওয়ার এক। তখন কি হবে? বেজ যে বেজ দুটো থাকবে, একটা বেজ আমরা এ নিছি, একটা বেজ আমরা বি নিছি,
তাহলে এই এ বেসটা 0 থেকে বড় হবে, বি বেসটাও 0 থেকে বড় হবে। আবার কি হওয়া যাবে না, এক্স আবার 0 হওয়া যাবে না। এক্স 0 হলে কি হবে, এই পাওয়ার কোনো কিছুর উপর 0 পাওয়ার মানে কি, আমি একটু আগে বলছিলাম যে 1, তাহলে এক্স 0 হওয়া যাবে না। তাহলে শর্ত কয়টা, যখন পাওয়ার সমান হবে তখন কিন্তু শর্ত হলো 3টা, যে ওই দুইটা আলাদা আলাদা বেস 0 চাইতে বড় হতে হবে, এবং তৃতীয় শর্তটা হলো যে এক্স এর মানটা 0 হওয়া যাবে না। তখন তাহলে কি করা যাবে, তখন ওই পাওয়ার বাদ দিয়ে বেস সমান লেখা যাবে। অর্থাৎ আমাদের ধরো 2 এর উপরে 3 পাওয়ার আছে, আবার 3 এর উপরে 3 পাওয়ার আছে। তাহলে এখন শর্তটা কি ছিল, বেজ আলাদা আলাদা হতে হবে। তাহলে বেজ এখানে 2, এখানে 3। আবার কি বলছে যে এক্স নট ইকুয়াল 0, অর্থাৎ পাওয়ারটা 0 হওয়া যাবে না। এক্স যেহেতু যেখানে পাওয়ার হিসেবে ইউজ করা হয়েছিল, তার মানে পাওয়ার 0 নাই। তাহলে তখন এখন কি করা যাবে, এই 3 বাদ দিয়ে লিখে আমরা এইটা সমান মানে এই বেস সমান লিখতে পারবো। দেখো এখানে হয় তখন এ বি সমান। তো আমাদের মোটামুটি এই কয়েকটা বেসিক জানলে আমরা অনুশীলনীর অঙ্কগুলো মোটামুটি সমাধান করতে পারবো। তাহলে চলো এখন এগুলো আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমরা মূল বইয়ের যে অঙ্ক আছে 4.1 সেগুলো আমরা শুরু করব। তো তোমাদের মূল বইয়ে 1 থেকে 8 পর্যন্ত সরল করতে বলছে। দেখো সরলগুলো আমরা কিভাবে করব। তাহলে আমি যখন বেসিক আলোচনা করেছি তার মধ্যে তোমার যখন গুণের কথাটা ছিল, যে একই বেস যখন গুণ আকারে থাকে তখন পাওয়ারগুলো আমাদের কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে এখানে 7 বেস, এখানেও 7 বেস, তাহলে আমরা একটা 7 লিখবো। পাওয়ার কি আছে 3, তাহলে যোগ দিয়ে আগে পরের পাওয়ার, তাহলে পরের পাওয়ার যেহেতু মাইনাস আছে তাহলে একটু ব্র্যাকেট দিয়ে লিখবো। নিচের ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে 3, এখানে 3, তাহলে এর উপর কোনো কিছুর উপর পাওয়ার যদি সরাসরি কিছু না দেয়া থাকে তাহলে বুঝে নিতে হবে যে তার উপরে 1 আছে। তাহলে আমরা এখানে এই যে একটা 3 লিখবো এবং 1 এর উপর কিছু নাই মানে 1, তাহলে প্লাস এই 3 উপরে যে পাওয়ারটা আছে, এইভাবে কিন্তু আমরা লিখতে পারবো। তাহলে এখানে আমরা তারপরে কি লিখতে পারবো, দেখো 7 এর উপরে আমরা 3, আর এই চিহ্ন পাশাপাশি দুইটা চিহ্ন থাকে না, তাহলে চিহ্নগুলো গুণন করব, প্লাস মাইনাসে মাইনাস হবে আর 3, আর এখানে আমাদের কি হবে, এখানে আমাদের 1 প্লাস মাইনাসে -4। তাহলে আমাদের কি হচ্ছে, উপরে কিন্তু তাহলে উপরে পাওয়ারটা হয়ে যাবে 0, আর নিচে আমাদের 3 উপরে -3 পাওয়ার হবে। এরপরে তাহলে কোনো কিছুর উপর 0 পাওয়ার মানে কি 1, আর উপরে 3 উপরে -3 পাওয়ার। তাহলে আমরা কি করব, এটাকে কিন্তু আমরা যদি নিচের অংশটাকে উপরে তুলে দেই তাহলে কিন্তু যে আছে ভাগ আকারে, অনেক সাথে যদি এখন আমরা গুণন আকারে লিখে দেই তাহলে কিন্তু পাওয়ারটা তোমার বিপরীত হয়ে যাবে, অর্থাৎ মাইনাস আছে, পাওয়ারটা আমাদের প্লাস হয়ে যাবে। তাহলে এখন কি, অনেক সাথে যাকে গুণ করি তাই হবে, আর 3 এর উপর কিউব মানে 27, অর্থাৎ 1 নাম্বারটা এটি হবে আমাদের অ্যান্সার। তাহলে এটা কি করব, আগে এই যে ঘনমূল যেটা, এই ঘনমূলকে যদি আমরা পাওয়ারের মাধ্যমে লিখি, এইভাবে না লিখে আমরা পাওয়ারের মাধ্যমে, তাহলে 1/3 আমরা লিখতে পারি, গুণন এখানে তাহলে 7 1/3 আমরা লিখতে পারি, ভাগ আমাদের কি হবে, আমরা এই রুট না দিলে কিন্তু পাওয়ার হিসাবে 1/2 লিখতে পারি, যেটা আমরা বেসিকে আলোচনা করেছিলাম। এখন দেখো আমাদের এই 2 নাম্বারে আমাদের কি লিখতে হবে, ঘাতের উপরে ঘাত, আমরা শিখছিলাম ঘাতের উপরে ঘাত থাকলে পাওয়ার গুলো কি করা লাগে, গুণ করে দিতে হয়। তাহলে এই 7 2 গুণন 1/3 ইন্টু এই ইন্টুটা কিন্তু 7 এর মাঝ বরাবর হবে, তাহলে 7 1/3, আর নিচে আমাদের 1/2। তাহলে এখন দেখো এই পাশে থাকাটা সবসময় কোথায় যাবে, উপরে কিন্তু যায়, অর্থাৎ 2/3 লিখতে পারি, গুণন এই গুণনটা 7 টু দা পাওয়ার 1/3, আর নিচে এখন একই বেস যদি গুণন আকারে থাকে তাহলে কি করা লাগে, পাওয়ার গুলো যোগ করে দিতে হয়। তাহলে এই যে উপরে এটাও বেস 7, এটাও বেস 7, তাহলে গুণন আকারে আছে, তাহলে একটা বেস লিখবো, তাহলে 2 এর উপরে 3 যোগ 1/3, আর নিচে 7 এর উপরে 1/2। এখন আমরা যদি লসাগু করি, তাহলে 3 লসাগু, তাহলে 2 প্লাস 1
কারণ এখানেও 3 লসাগু 3 তাহলে উপরে যা আছে তাই। তারপর a প্লাস এখানেও 3 লসাগু 3 উপরে যা আছে তাই। তাহলে এখানে 7 এর উপরে পাওয়ার থাকবে কি আমাদের 1/2। এখন আমরা এই 7 এর উপরে তাহলে কিন্তু আমাদের পাওয়ার কি 3/3 আর 7 এর উপরে 1/2। এখন 7 এর উপরে 3/3 মানে কি 1 হয়ে যাবে। তাহলে 7 এর উপরে 1 আমরা লেখাও যা না লেখাও তাই, তারপরে দেখাইতে পারি। এখন দেখো এটাও 7 বেস, এটাও 7 বেস। কি আকারে আছে? ভাগ আকারে আছে। উপর নিচে লেখা মানে ভাগ আকারে লেখা। তাহলে ভাগ আকারে থাকলে আমরা কি জানি, একটা বেস লিখে পাওয়ার গুলো বিয়োগ করে দিতে পারি। তাহলে বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দিলে আমাদের কি হবে 7 এর উপরে আমরা যদি এই দুটো এখন লসাগু করি, তাহলে নিচে যেহেতু একটা আছে 2 লসাগু হবে, অনের নিচে কিছু নাই, তাহলে এই লসাগু সংখ্যাটা যা অনের সাথে গুণন হবে, তারপর এই মাইনাস এই ভগ্নাংশের নিচে 2 লসাগু আমাদের 2, তাহলে উপরে যা আছে শুধু তাই লিখতে হবে। তাহলে 7 এখানে নিচে 2, 2 অক্ষে 2 আর 1, অর্থাৎ 7 এর উপর পাওয়ার হিসেবে আমরা কাকে পেলাম 1/2। তাহলে 1/2 যদি না লিখি এটা কিন্তু দ্বিতীয় দ্বিতীয় ঘনমূল, তাহলে আমরা বা রুট, এই হাফটি কিন্তু রুট আকারে লেখা যায়। অর্থাৎ এইটাকে সরল করলে আমরা √7 পাই। তাহলে এখন খেয়াল করো মূল বইয়ের 3 নম্বরের যে কোশ্চেনটা তোমাদের ছিল, এই 3 নম্বরে কি দেওয়া আছে 2 এর উপরে মাইনাস পাওয়ার 1 দেওয়া আছে। তাহলে মাইনাস পাওয়ারকে আমরা কিভাবে প্লাস করি, সম্পূর্ণ জিনিসটাকে অনের নিচে লিখতে হবে। তাহলে এই অনের উপরে অনের আগের মাইনাস পাওয়ারটা কিন্তু আর থাকবে না, তাহলে প্লাস। এক্ষেত্রেও আমরা তাই করব, অনের নিচে 5 কে লিখলে এই পাওয়ারটা কিন্তু আমাদের কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে কোনো কিছুর উপরে 1 পাওয়ার মানে ওইটাই হওয়া, অর্থাৎ এখানে 1/2 হবে প্লাস 1/5 হবে, আর এখানে -1 পাওয়ার আছে লিখলাম। এখন এই দুইটাকে আমরা একটা বানাবো, তাহলে লসাগু কি হবে, দুইটা যেহেতু আলাদা আলাদা সংখ্যা এবং এদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক নাই, অর্থাৎ এই 2 কে 1 এবং 2 দ্বারা ভাগ করা যায় এবং 5 কে 1 এবং 5 ছাড়া অন্য কিছু দ্বারা কিন্তু ভাগ করা যায় না। তাহলে এই 1 ছাড়া কিন্তু এই দুইটার মধ্যে কমন কোনো উৎপাদক নাই, তাহলে এই দুইটার গুণফলই হবে আমাদের লসাগু। তাহলে কত 10। তাহলে এই যে 1, যেহেতু এখানে এই ভগ্নাংশের নিচের অংশ আর লসাগুর সংখ্যা 1 না, তাহলে এই বড় সংখ্যাটাকে মানে লসাগুর সংখ্যাটাকে ওই নিচের সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই 10কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 5 এর সাথে গুণন হবে, তারপরে এই যোগ, তারপরে অনের সাথে কিছু গুণন হবে, কারণ এইটা এই ভগ্নাংশের নিচের অংশ আর লসাগুর সংখ্যা 1 না। তাহলে কত গুণ করব, এই 10কে 5 দ্বারা ভাগ করব, ভাগ করলে যে সংখ্যা পাবো সেটা গুণন হবে, আর উপরে -1 পাওয়ার আছে, -1 পাওয়ার। এখন আমরা কি করব, এখন আমরা উপরে আমরা 5 পাবো, আর এখানে 5 প্লাস 2, আর নিচে 10 আছে 10, উপরে মাইনাস পাওয়ার। এরপরে আমরা যে কাজটা করব দেখো, তাহলে উপরে আমাদের 7 হবে আর নিচে 10 হবে, তাহলে মাইনাস পাওয়ার। এখন এই সম্পূর্ণটার উপর মাইনাস পাওয়ার আছে, মাইনাস পাওয়ারকে আমরা কিভাবে প্লাস বানাবো, ওই যে যার উপরে যতটুকুর উপর মাইনাস পাওয়ার থাকবে ততটুকুকে অনের নিচে লিখতে হবে। তাহলে অনের নিচে আমরা এই 7/10 লিখলাম। এখন এই পাওয়ার কিন্তু আর মাইনাস থাকলো না, প্লাস হয়ে গেল। আর কোনো কিছুর উপরে 1 পাওয়ার সেটা আমাদের লিখে না দেখালেও চলে, বা লিখে দেখানোর প্রয়োজন হয় না। তাহলে এইটা 3 তালা হয়ে আছে। তাহলে এই বড় দাগটার পরিবর্তে আমরা বড় দাগ মানে ভাগ, আমরা গুণ চিহ্ন দেবো। গুণ চিহ্ন দিলে নিচের ভগ্নাংশটা উল্টে যায়। কিভাবে উল্টে যায়, দাগের নিচে যেটা থাকে মানে যেটা হরে থাকে সেটা লব মানে দাগের উপরে যায়, আর দাগের উপরে 7 ছিল সেটা দাগের নিচে যাবে, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 10/7। এটাই কিন্তু আমাদের 3 নম্বরের অ্যান্সার। তাহলে দেখো
আমরা তোমাদের মূল বইয়ে যে 4 নাম্বারটা আছে সেই 4 নাম্বারটা এখন করব। তাহলে এখন কিন্তু আগেরটার সাথে পার্থক্যটা কি? আগেরটা একটার উপরে আমাদের বিয়োগ পাওয়ার ছিল, এখন কিন্তু দুইটা গুণনাকারে আছে। এই দুইটার উপর কিন্তু নাই, টুর উপর কিন্তু -1 পাওয়ার নেই, মাইনাস পাওয়ারটা আছে এর উপরে। তাহলে এখানে টু কিন্তু আমাদের নিচে লেখার দরকার নাই, টুর সাথে এই অংশটা গুণন আছে, তাহলে এইটাকে অনের নিচে লিখলে এই পাওয়ারটা মাইনাস পাওয়ারটা প্লাস হয়ে যাবে। অনুরূপভাবে প্লাস থ্রিটার উপরে কিন্তু মাইনাস পাওয়ার নাই, মাইনাস পাওয়ারটা আছে শুধু বির উপরে, তাহলে এই বি কে অনের নিচে লিখবো, তাহলে মাইনাস পাওয়ারটা প্লাস হয়ে যাবে। আর উপরে মাইনাস যেটা আছে ওটা আপাতত রেখে দিলাম। এখন আমরা এই টু পাশে থাকলে কোথায় যায় আমরা জানি, উপরে যায়, তাহলে উপরে ওয়ান আছে, ওয়ানের সাথে গুণন হয় টু হবে, আর নিচে এ ওয়ানের ওয়ান পাওয়ারটা আর দেখানোর দরকার নেই। ওয়ান পাওয়ার প্লাস হলে সেটা কিন্তু দেখানোর দরকার হয় না, তাহলে এখানে প্লাস, তাহলে থ্রি উপরে যাবে আর নিচে বি, তাহলে আমাদের উপরে যে পাওয়ার আছে সেই পাওয়ারই। এখন আমাদের এখানে লসাগু কি হবে, এ বি দুটো আলাদা আলাদা, তাহলে এ বি লসাগু হবে। তাহলে টুর সাথে কি গুণন হবে, এটার সাথে কি মিল আছে এ এ, তাহলে বাকি থাকে কি বি, এটা এটা মিলের অংশ, তাহলে বি এখানে গুণন হবে, তারপর প্লাস, তারপরে থ্রি। তাহলে এখানে হর কি আছে বি, এখানে বি মিল, মিলের অংশ বাদ দিয়ে কি থাকে এ থাকে, তাহলে থ্রির সাথে আমাদের এ গুণন হবে, তাহলে -1। এখন যদি এটাকে একটু সাজিয়ে লিখি, এর অংশটাকে আমরা আগে লিখলাম, তাহলে থ্রি এ আগে লিখলাম, প্লাস টু বিটাকে পরে লিখলাম, এবং নিচে এ বি আছে এ বি রাখলাম, ইনভার্স ওয়ান আছে ইনভার্স ওয়ান দিলাম। এখন এটাকে প্লাস কিভাবে করব, তাহলে পুরোটার উপরে মাইনাস পাওয়ার আছে, তাহলে পুরোটাকে ওয়ানের, যতখানি অংশের উপরে মাইনাস পাওয়ার থাকবে ততখানি অংশকেই কিন্তু ওয়ানের নিচে লিখতে হবে। তাহলে এখানে আমরা থ্রি এ প্লাস টু বি ডিভাইডেড এ বি, এখন কিন্তু ওই বিয়োগ চিহ্নটা আর থাকবে না, যেহেতু ওয়ানের নিচে লিখে ফেলছি। তাহলে ওয়ান পাওয়ার থাকাও যা না থাকাও তাই আমরা জানি, তাহলে থ্রি এ প্লাস টু বি ডিভাইডেড এ বি। এখন এই যে তিনতলা হয়েছে, একে দোতলা বানাবো, এই ভাগ চিহ্নটার পরিবর্তে বা এই দাগটার পরিবর্তে আমরা গুণন চিহ্ন দেব। গুণন চিহ্ন দিলে নিচের ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে দাগের নিচে আছে এ বি, সেটা দাগের উপরে যাবে, আর দাগের উপরে ছিল থ্রি এ প্লাস টু বি, সেটা দাগের নিচে যাবে। তাহলে অনের সাথে আমরা যাকে গুণন করি তাই হয়, তাহলে এখানে এ বি ডিভাইডেড থ্রি এ প্লাস টু বি, এইটাই কিন্তু আমাদের 4 নাম্বারের অ্যান্সার হবে। তাহলে এখন দেখো তোমাদের মূল বইয়ের যে 5 নাম্বার অঙ্কটা রয়েছে সেটা আমি লিখে রাখছি। এখন এই এ বেস এই এ বেস এই এ বেস এই এ বেস কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। এই বি বেস এই বি বেস কি অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে। তাহলে আমরা একটা এই এ বেসে একটা লিখলাম, তাহলে ভাগ অবস্থায় থাকলে আমরা জানি কি পাওয়ার গুলো বিয়োগ হয়, তাহলে বিয়োগ দিয়ে নিচের পাওয়ারটা আমরা লিখলাম। তাহলে এ বি কিন্তু পরস্পরের সাথে গুণন আছে, তাহলে গুণন চিহ্ন দেখাতে পারি বি, তাহলে এই বির উপরে পাওয়ার ছিল -1, তাহলে এই বির সাথে কি ভাগ অবস্থায় আছে, তাহলে বিয়োগ, এর উপরে কোনো পাওয়ার নাই মানে অন আছে। কোনো কিছুর উপর কোনো পাওয়ার যদি দেখা না যায় তাহলে বুঝতে হবে তার উপর পাওয়ার অন আছে। তাহলে এখন যদি আমরা দেখি, তাহলে এই এর উপরে কি 2 প্লাস 2, কারণ পাশাপাশি দুইটা চিহ্ন আমরা গুণ করে দেবো, গুণন বির উপরে কি, বির উপরে -2, তার উপরে আমরা স্কোয়ার আছে স্কোয়ার দিলাম। এখন এখানে কি হবে, এখানে হবে এ টু দা পাওয়ার 4, কারণ 2 আর 2 যোগ করলে 4 হয়, গুণন বি ইনভার্স 2। তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা জানি পাওয়ার গুলো গুণন করে দিতে হয়, অর্থাৎ পাওয়ার গুলোকে আলাদা আলাদা করে দেওয়া যায়। ঘাতের উপর ঘাত আমরা দেখছিলাম সেই নিয়ম অনুযায়ী। এখানে আমাদের কি হবে, এ টু দা পাওয়ার 8 হবে, গুণন এখানে হবে বি টু দা পাওয়ার -4। কারণ মাইনাস পাওয়ারটাকে আমরা কিভাবে প্লাস বানাই, ওয়ানের নিচে ওই অংশটাকে, ওই সম্পূর্ণ অংশটাকে নিলে, অর্থাৎ এখানে এ টু দা পাওয়ার 8 ডিভাইডেড, এটা পাশে আছে উপরে যাবে, বি টু দা পাওয়ার 4, এটাই হবে কিন্তু আমাদের 5 নাম্বারের অ্যান্সার। তাহলে দেখো এখন 6 নাম্বার তোমাদের মূল বইয়ের যে অঙ্কটা রয়েছে সেটা আমি লিখছি। এখন আমরা কি করব, এখন আমরা এই রুট, এটাকে আমরা কি বলছিলাম বর্গমূল, তাহলে বর্গমূল না লিখলে কি লেখা যায় আমরা জানি, বর্গমূলকে পাওয়ার হিসেবে 1/2 পাওয়ার হিসেবে লেখা যায়। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু বর্গমূলকে পাওয়ার হিসেবে 1/2 লিখতে পারি, এবং জেড বর্গমূলকে আমরা 1/2 লিখতে পারি। এখন আমরা আলাদা আলাদা করে দিতে পারি ঘাতের উপরে ঘাত,
তাহলে এরকম আমরা আলাদা আলাদা করে দিচ্ছি, দেখো। তাহলে এখানে তাহলে পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার গুলো গুণ করে দিতে হয়। তাহলে এই -1 এর সাথে এসে এটা গুণন হলে আমাদের -1/2 হবে। তারপরে গুণন এর উপরে 1/2 থাকবে, এখানে এর উপরে -1/2 হবে, গুণন z এর উপরে 1/2 হবে, গুণন z এর উপরে -1/2 হবে, গুণন x এর উপরে 1/2 হবে। এখন একই বেস গুণন আকারে থাকলে পাওয়ার গুলো কি যোগ আকারে লেখা যায়, অর্থাৎ এই যে x x এই দুটো বেস কি অবস্থা আছে গুণ আকারে, তাহলে একটা বেস আমরা লিখবো। তাহলে একটা বেস লিখে এর আগে কি -1/2 পাওয়ার যোগ এটার পাওয়ার 1/2। তাহলে আবার অয়, দেখো অয় আমাদের পাশাপাশি দুটো অয় আছে গুণ আকারে, তাহলে একটা অয় লিখবো আমরা। একটা অয় লিখে আমরা পাওয়ার গুলো যোগ করতে হবে। তাহলে 1/2 যোগ এটার আগে যেহেতু -1/2 আছে তাহলে -1/2 গুণন, তাহলে জেড ও দুটো পাশাপাশি আছে, তাহলে একটা জেড লিখবো, দেখে 1/2 প্লাস -1/2। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এক্স প্লাস হাফ মাইনাস হাফ কাটাকাটি হয়ে 0 হয়ে যাবে, গুণন এখানে এর উপরে পাওয়ার কি প্লাস হাফ প্লাস মাইনাসে মাইনাস হাফ, গুণন জেড এর উপরে পাওয়ার কি প্লাস হাফ প্লাস মাইনাসে মাইনাস হাফ। তাহলে কোনো কিছুর উপরে 0 পাওয়ার মানে কি 1, তাহলে এটা 1, গুণন এর উপরে কিন্তু 0 হবে, গুণন জেড এর উপরে কিন্তু 0 পাওয়ার হবে, তাহলে 0 পাওয়ার মানে 1, তাহলে 1 গুণন 1 মানে 1। এটি হবে কিন্তু আমাদের 6 নম্বরের অ্যান্সার। তাহলে এখানে আমরা কি করে দিতে পারি, দেখো আমরা একই বেস যখন গুণন ছিল তখন পাওয়ার গুলো কি করছিলাম যোগ করছিলাম। এখন দেখো এই বেসের উপরে পাওয়ার যোগ আকারে আছে, তাহলে এই বেসের উপরে পাওয়ারটাকে কিন্তু আলাদা আলাদা করে গুণ আকারে পাওয়ার, এই বেস গুণ আকারে থাকলে পাওয়ার যোগ মানে আবার এটাও যা এটাও কিন্তু তাই। তাহলে এখানে 4 ইন্টু এখানেও আমরা কিন্তু আলাদা আলাদা, এই ফোটা মানে কিন্তু এখানে ইন্টু আকারে আছে, আর এখানে 2 এর উপরে 1, এইভাবে আলাদা আলাদা করে কিন্তু আমরা দিয়ে দিতে পারি। আর 2 টু দা পাওয়ার n প্লাস 2 ভাগ ভাগ আছে একই বেস 2 বেস, এখানে 2 বেস উপরে কিছু নাই মানে 1, ভাগ থাকলে পাওয়ার আমরা কি করি বিয়োগ করি, তাহলে এর উপরে 1 আছে 1টা আমরা বিয়োগ করে দিলাম। কারণ 2 টু দা পাওয়ার n দেখো উপরের অংশে এই 2 টু দা পাওয়ার n 2 টু দা পাওয়ার n আমাদের কমন আছে বা মিল আছে, তাহলে কমন নিলাম, কমন নিলে আমরা 2 টু দা পাওয়ার 4 লিখবো মাইনাস, তাহলে এই 4 আর 2 এর উপর 1 পাওয়ার মানে কি 2, অর্থাৎ 4 গুণন আমরা 2 লিখতে পারি। তারপরে এখানে দেখো 2 এর উপরে n প্লাস 1 লিখতে পারি, কারণ এই 2 আর 1 যোগ বিয়োগ করলে এর আগে যোগ এর আগে বিয়োগ, তাহলে একটার আগে যোগ একটার আগে বিয়োগ থাকলে আমরা বিয়োগ করি এবং বিয়োগ করলে 1 হয়, যেহেতু বড়টার আগে প্লাস আছে এই জন্য প্লাস 1। এখন তারপরে 2 টু দা পাওয়ার n, এখানে 2 এর উপরে 4 পাওয়ার মানে কত, 2 এর উপর 4 পাওয়ার মানে 16, আর এখানে 8, আর এখানে আলাদা আলাদা করে দেওয়া যায়। তাহলে এই 2 টু দা পাওয়ার n এই 2 টু দা পাওয়ার n কি হয়ে যাবে বাদ হয়ে যাবে, কিন্তু উপরে আমাদের কি থাকতেছে, উপরে 16 এর মধ্যে থেকে 8 বাদ দিলে +8, যেহেতু বড়টার আগে প্লাস আছে, আর নিচে 2 এর উপরে 1 মানে কি 2। এখন আমরা 8 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 4 হবে আমাদের এই অ্যান্সার, 7 নম্বরের অ্যান্সার। আচ্ছা দেখো 8 নাম্বার কোশ্চেনটা আমরা লিখছি, এই 8 নাম্বার কোশ্চেনে আমরা কিভাবে সমাধান করব। আমরা দেখো এই 3 বেসের উপরে পাওয়ার কি m প্লাস 1, আর এখানে ঘাতের উপরে ঘাত মানে পাওয়ার উপর পাওয়ার আছে, তাহলে পাওয়ার গুলো কি করে দিতে হবে গুণ করে দিতে হবে, তাহলে m ইন্টু m মাইনাস 1, তাহলে তার ভাগ এখানে আমরা এটাকেও 3 করব, 3 এর উপর যদি স্কোয়ার দিই তাহলে কিন্তু আমাদের 9 হয়, আর তার উপরে m প্লাস 1 আছে পাওয়ার লিখলাম, এবং নিচে আমাদের পাওয়ারের উপর পাওয়ার আছে, তাহলে পাওয়ার গুলো আমরা কি করব গুণ করে দেব। দেখো তাহলে পাওয়ারের উপর এটা গুণ করে দেব আমরা, 3 এর উপরে পাওয়ার আছে m প্লাস 1, তারপরে 3 এর উপরে পাওয়ার আমরা যদি এই ব্র্যাকেট তুলে দিই m m m এর সাথে গুণন হয় m স্কয়ার হবে এবং 1 এর সাথে গুণন হয় m হবে, তাহলে ভাগ
3 উপরে তাহলে 2m প্লাস 2, তাহলে 3 উপরে a প্লাস, এটা a মাইনাস b ইন্টু a প্লাস b, অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে স্কোয়ার, তাহলে m হলো আমাদের a মাইনাস b স্কোয়ার, b হলো 1। তাহলে একই বেস যদি ভাগ আকারে থাকে সেগুলো কি হয়, পাওয়ার গুলো তখন আমরা বিয়োগ করে লিখতে পারি। তাহলে একটা 3 লিখবো m প্লাস 1, নিচেরটা পাওয়ারের আগে মাইনাস চিহ্ন দিয়ে আমরা লিখবো। তাহলে ভাগ, এখানে একটা 3, 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার মানে 1ই হবে। এখন আমরা যদি 3m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, মাইনাস মাইনাস এই মাইনাসের কারণে এই ব্র্যাকেট তুলে দিলে প্লাস হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখন ভাগ 3 এর উপরে 2m প্লাস 2 মাইনাস m স্কোয়ার প্লাস 1। এখন এটাও বেস, এটাও 3 বেস, এটাও 3 বেস, তাহলে ভাগ আকারে আছে, তাহলে একবার লিখে কিন্তু আমরা এই পাওয়ার সাথে এই পাওয়ার বিয়োগ আকারে লিখতে পারি, যেহেতু বেস গুলো ভাগ আকারে আছে। তার আগে আমাদের কিছু কাটাকাটি হয় কিনা, না m আর m মিলে 2m হবে, কারণ দুটোর আগে প্লাস আছে, তাহলে প্লাস 1 মাইনাস m স্কোয়ার, তাহলে বিয়োগ এই পাশেরটা আমরা লিখতে পারি, দেখো 2m প্লাস এই 2 আর এই 1 যোগ হয়ে 3 হবে মাইনাস m স্কোয়ার। তাহলে এখন এই যে 3, এই ব্র্যাকেট তুলে দেব, এই চিহ্নগুলো ভিতরের চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে, 2m মাইনাস 3 প্লাস m স্কোয়ার। এখন আমাদের দেখো উপর নিচে কিছু, এই যে 2m মাইনাস 2m প্লাস, এটা বাদ হয়ে যাবে, m স্কোয়ার প্লাস m স্কোয়ার মাইনাস বাদ হয়ে যাবে। তাহলে আমাদের বাকি থাকতেছে কি, এই 1 বাকি থাকে আর মাইনাস 3, এই দুটো ক্যালকুলেশন করলে একটার আগে বিয়োগ একটার আগে যোগ মানে বিয়োগ করতে হবে, 3 এর মধ্যে থেকে 1 বাদ দিলে 2, আর বড়টার আগে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস 2। এখন এই পাওয়ারটাকে আমরা প্লাস বানাবো, তাহলে কি এই সম্পূর্ণটাকে অনের নিচে লিখলে পাওয়ারটা প্লাস হয়ে যাবে, আর 3 এর উপর স্কোয়ার মানে কি 9, তাহলে এইটাই হবে আমাদের 8 নম্বরের অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এই পার্টে বেসিক আলোচনা এবং তোমাদের প্রথম যে সরল করো 1 থেকে 8 পর্যন্ত সেটা শেষ করলাম। দ্বিতীয় পার্টে আমি এর পরে যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।